আর ওদিকে লিমা ওর ফুপির বাড়িতে গিয়েছে গত রাতে। আজকে পুরনো সেই জায়গাটা ঘুরতে বের হয়েছে। প্রায় 2 বছর ধরে ও এখানে আসে না। পুরনো জায়গাটা প্রায় আগের মতোই আছে, শুধু কিছু কিছু জায়গায় পার্থক্য। লিমা হাঁটতে ছিল, তখন কেউ তাকে ডাক দিল। মেয়েটি বলল, আরে এটা লিমা না? লিমা বলল, কেমন আছেন, অনেকদিন পরে আপনার সাথে দেখা। মেয়েটি বলল, আমি ভালোই আছি, চলো আমাদের বাসায়, আগে তো অনেক আসতে, আজকে আসো। লিমা যেতে চাচ্ছিল না, তাকে এক প্রকার জোর করে নিয়ে গেলেন। আপনাদের ওই মেয়েটি সম্পর্কে বিবরণ দেই। সে আর কেউ নয়, আমার ভাবি। তিনি কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন, আর তখনই লিমার সাথে দেখা হয়, আর লিমাকে নিয়ে বাড়িতে যায় আমাদের বাড়িতে। ওরা বাড়িতে যেতে থাকুক। জয় এতক্ষণে আবিরদের বাড়িতে চলে এসেছে। জয় বলল, আন্টি আবির কোথায়? আন্টি বলল, আমি জানি না তো, কালকে বাড়িতে আসেনি, কোনো ফোনও করেনি। নাইম কালকে থেকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। আমি মনে করেছিলাম তোমার সাথে আছে হয়তো, কিন্তু ও তো তোমার সাথেও নেই। এখন কোথায় খুঁজবো তাকে? জয় বলল, আচ্ছা আমি দেখছি, আপনাদের খুঁজতে হবে না, আমি ওকে খুঁজে বের করব। এটা বলে জয় ওদের বাড়ি থেকে বের হয়ে যায়, আর মনে মনে বলে, না এখন খোঁজা ঠিক হবে না, হয়তো কোথাও গেছে। ফোনটাও মনে হয় হারিয়ে গেছে। আমাকে অপেক্ষা করতে হবে ওর ফোনের আশায়। এখন অফিসে যাই, এটাই ভালো হবে। আবার লিমা অফিসে এসে দেখে জয় আর আবির একজনও নেই এখানে। এখন লিমা ভাবলো হয়তো জয়ের সাথে কোথাও ঘুরতে গেছে। ওর ধারণা ভুল, কেননা কিছুক্ষণ আগে জয় আসলো একা। নীলা বলল, আবির কোথায়? জয় তখন নীলাকে সব বলল, আর বলল, কাজে মন দাও, আমি ওকে খুঁজে বের করব। তখন নীলা তার ডেস্কে চলে গেল। আবার ভাবলো, আমি যদি কালকে ওকে বাড়িতে নিয়ে না যেতাম তাহলে এমনটা হতো না, সব দোষ আমার। এতক্ষণে লিমা তার ভাবির বাসায় পৌঁছে গেছে। আম্মু বলল, কেমন আছো তুমি মা? লিমা বলল, ভালো আন্টি, আপনি কেমন আছেন? মা বলল, ভালোই। তোমার বাবা মা কেমন আছে? লিমা বলল, ভালো। আচ্ছা আন্টি, আবির কই? ওই নাকি ঢাকা একটা কলেজে চান্স পেয়েছে, তাই নাকি ওখানে চলে গিয়েছে। আর ও ওখানে একটা কাজ পেয়েছে, ওখানে কাজ করে, যে কারণে অন্য ভার্সিটিতে চলে গেছে। অনেকদিন পর কালকে দেখা হয়েছিল। আমি ওকে আসতে বলেছিলাম, কিন্তু ওই বলল কাজের চাপ অনেক, তাই যেতে পারিনি। আমার মা বলল, না না, ওর ভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল, তারপর থেকে আর আসেনি। তুমি আমাকে নিয়ে যাবে ওর কাছে? লিমা বলল, আসলে আমি ওর ঠিকানা জানি না, আগে জানতাম, কিন্তু ও ওখানে নেই, কি করব বলেন? মা বলল, আচ্ছা মা, বাদ দাও। তখন ভাবি লিমার জন্য নাস্তা করে আনলো, আর লিমা মার সাথে আরো কিছুক্ষণ থেকে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে এখন আমার কাছে আসা যাক। আন্টি আসতে দেরি হবে, তাই আমি অন্যদিকে ফিরে রেস্ট নিচ্ছিলাম। কতক্ষণ পরে আন্টি আসলো। আমি ডান দিকে দেয়ালের দিকে তাকিয়ে আছিলাম, তাই আমি দেখতে পারিনি যে আন্টি এসেছে। আন্টি এসে আমাকে যখন ডাক দিবে, তখন ওনার চোখ আমার পিঠের উপর দিকে যাই, এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে, আর ওনার চোখ দিয়ে জল পড়ছিল। আমি যখন কারো উপস্থিতি বুঝতে পেরে ওনার দিকে তাকালাম, তলহল করে দেখলাম ওনার চোখে পানি। আমি বললাম, আপনার চোখে পানি কেন? আন্টি বলল, আচ্ছা বাবা, তোমার পিঠের উপর একটা সিংহ চিহ্ন আছে, ওটা কিসের? আমি বললাম, আমি জানি না, এটা অনেক আগে থেকেই আমার আছে। যখন আমি মাত্র বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি এটা আমার কাছে আছে। আন্টি বলল, বাবা তুই এতদিন কই ছিলি? তুই আমার হারিয়ে যাওয়া বড় সন্তান। আজ থেকে 17 বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি। এটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বুঝতে পারছি না, উনি কিভাবে আমার মা? আমার মা তো আছেন, তাহলে কি ভাইয়া যে কথা বলেছিল ওটাই ঠিক? চলেন ফ্ল্যাশব্যাকে যাই। যেদিন ভাইয়া আমাকে মেরেছিল, সেদিন মা সহ অন্যরা যখন ঘরে যায়, তখন ভাই বলে, তুই আমার আপন কেউ না, আমি আমার এই সম্পত্তির একটুও তোকে দিব না, পারলে তুই নিজে বড় হবি কখনো। আমি তখন ভাইয়ার কথা কিছু বুঝতেছিলাম না। আজ বুঝতে পারছি কেন ভাইয়া এই কথাটা বলেছিল। আর আজ আপনারা বুঝতে পারলেন আমি কেন বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে। পথ তো এখনো অনেক দূর, কিন্তু আমি যদি তার আপন কেউ না হই, তাহলে কেন আমি আগে জানলাম না? আশেপাশের লোকেরাও তো জানবে, কিন্তু তারাও তো জানলো না। এটা হয়তো একটা রহস্য, কিন্তু এটাও বলবো এখন না। এখানে যা যা হচ্ছিল সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তবুও আমি নিজেকে ঠিক করলাম, কেননা এর শেষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। তখনই দেখলাম রায়হান চৌধুরী মানে আমার বাবা রুমে প্রবেশ করলেন, আর তিনি দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে আছে। আপনাদের বলে রাখি, আমি আমার পালিত মাকে আম্মু বলবো, আর ইনাদের বাবা মা বলবো, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। বাবা ভিতরে এসে দেখলেন মা আমাকে ধরে কান্না করছে। বাবা বলল, তুমি ওকে ধরে কান্না করছো কেন? মা বলল, দেখো, এটা আমাদের হারিয়ে যাওয়া ছেলে আব্দুল্লাহ, যার নামে তুমি আমাদের কোম্পানি করেছো। আপনারা অবশ্যই জানেন এই কোম্পানি সম্পর্কে, যেটাতে আমার ফ্রেন্ডরা কাজ করতে চাই। বাবা বলল, ও কিভাবে আমাদের ছেলে হয়? মা বলল, ওর পিঠে দেখো তোমার মতো জন্মদাগ রয়েছে। বাবা আমাকে এসে জড়িয়ে ধরলেন। বাবা বলল, আমি জানতাম তুই একদিন আমার কাছে ফিরে আসবি, আল্লাহ নিষ্ঠুর না, আর আমি তোকে ফিরে পেয়েছি। বাবা আমার জন্য আনা ফোনটা আমাকে দিলেন। আমার আগের ফোনটা একেবারে অচল হয়ে গেছে, তবে সিম দেখলাম ঠিক আছে, তাই সিমটা নতুন ফোনে ভরে নিলাম। আর একের পর এক মেসেজ আসতে শুরু করলো, আর জয় আর নাইমের ফোন থেকে মেসেজ আসলো। আবির তখন সবাইকে ফোন দিয়ে বলল আমি হসপিটালে। জয়, নাইমের মা আর নাইম হসপিটালে আসলো, আর এসে জানতে পারলো আমি এদেশের টপ বিজনেসম্যানের ছেলে। তখন তারা অবাক হলো আর খুশিও হলো। বাবা বলল, তোমাকে কালকেই বাসায় নিয়ে যাব। আমি বললাম, আচ্ছা বাবা, সমস্যা নেই, তবে আমি এখনই তোমার কাজ ধরতে পারবো না, আর 2-3 মাস পরে তোমার কাজ ধরবো। এর মাঝে নাইমের পরীক্ষা শেষ হবে, আর নাইম জয়দের কোম্পানিতে আমার পদে কাজ করতে পারবে, ও ভালো বুদ্ধিমান। জয় আর বাবা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। আজকে আমাকে বাসায় আনা হলো, এটা বাসা না, এটা একটা রাজপ্রাসাদ। আমি যাওয়ার পর রায়হান চৌধুরীর মেয়ে অরিন আমার কাছে এসে বলল, মা
ওকে। মা বলল ও তোমার বড় ভাই হয়, তুমি ভাই বলে ডাকবে। অরিন বলল আচ্ছা ঠিক আছে, আমি অসুস্থ থাকায় কোলে নিতে পারলাম না। এদিকে অনন্যার বাবা আমান সাহেবের ফোন আসলো, আর ওপাশ থেকে বলল আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি। তার কথা শুনে আমান সাহেব অনেকটা আশ্চর্য হয়েছেন। তিনি ভাবিছেন অনন্যা কি তার ছেলেকে মেনে নিবে? আমি তো তাকে কথা দিয়েছি বিয়ে দিব, আমার কথা কি রাখতে পারবে? আমান সাহেবের বন্ধু তাকে কি বলছে তার দিকে পরে আসি। এক সপ্তাহ পরে আমি আজ অনেকটা সুস্থ, তাই জয়দের অফিসে গেলাম। আগেই বলেছি আমাদের কোম্পানিতে আরো 2 মাস পরে জয়েন করব। ওদের অফিসে যাওয়ার পর আজকে একটা ভালো সংবাদ পেলাম। শুনেন কি সংবাদ? নীলা বলল বাড়িতে আমার বিয়ের কথা চলছে, আর আব্বু আম্মু একটা ছেলেকে পছন্দ করেছে। ও ওর বাবার একমাত্র ছেলে, আর কালকে ছেলেরা আসবে আমাকে দেখতে। এজন্য মা তোমাকে এবং জয়কে আমাদের বাড়িতে আসতে বলেছে। আমার বড় ভাই নেই, তোমরা আমার বড় ভাইয়ের মতো। আমি আর জয় বললাম আচ্ছা আমরা আসবো। আজকে যে যার মতো কাজ করতে শুরু করলাম। এদিকে অনন্যার বাবা এবং ওর বন্ধু আজকে দেখা করবে বলেছে। শুধু তারা দুইজনেই, সাথে কেউ নেই। আপনাদের বলে দেই ওর বন্ধু আর কেউ নেই, সে হলো রায়হান চৌধুরী বা আমার বাবা। বাবা বলল কেমন আছো? অনন্যার বাবা বলল ভালো, তুই? বাবা বলল ভালো, আমার ছেলেকে তো ফিরে পেয়েছি, তাহলে এখন তো আর কোনো সমস্যা নেই। অনন্যার বাবা বলল অনন্যা এটা মেনে নিবে কিনা তা জানি না, তবুও আমি চেষ্টা করব। ও আবির নামে একটা ছেলেকে ভালোবাসে, আমিও ভেবেছিলাম তার সাথেই ওর বিয়ে দিব। এরপর সব ঘটনা বাবাকে খুলে বলল। অনন্যার বাবা বা আঙ্কেলের কথা শুনে বাবা হাসতেছিলেন, কেননা তিনি যার কথা বলছিলেন সেই আব্দুল্লাহ আর আবির। বাবা বলল আচ্ছা আমার ছেলের ছবিটা দেখে তোর মনে হয় সমস্যা হবে না? এটা বলে বাবা তার ফোনে আমার ছবিটা এগিয়ে দিলেন। দেওয়ার সময় অনন্যার বাবা বললেন আমার কোনো সমস্যা নেই, তবে অনন্যা রাজি থাকলেই হয়। এরপর যখন আঙ্কেল ছবিটা হাতে নিলেন তখন এক প্রকার চমকে গেলেন, কেননা এটা কিভাবে হতে পারে? সে আমাদের যা বলেছিল তার সঙ্গে তো এটা মিলছে না। তখন বাবা বলল কিরে আশ্চর্য হচ্ছিস নাকি? আমিও চিনতে পারিনি। বাবা ওনাকে সবকিছু বললেন আর আঙ্কেলও কিছু বললেন না। বাবা বলল আচ্ছা তুই অনন্যাকে বলিস আবিরই আমার ছেলে। আঙ্কেল বলল না এখন বলা যাবে না, অনন্যার জন্য একটা সারপ্রাইজ বলতে পারিস। বাবা বলল আচ্ছা তবে হিতের বিপরীত যেন না হয়। আঙ্কেল বলল আচ্ছা দেখা যাবে। আরো কিছুক্ষণ ওনারা গল্প করে যে যার গন্তব্যে পা বাড়ালেন। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। পরের দিন জয় বলল আমি এখন বের হলাম, তুই এদিকটা সামলে নিস। আমি বললাম কেন, কি কাজ? জয় বলল তোর ভাবি যেতে বলেছে। আমি বললাম আচ্ছা। জয় চলে গেল। সেদিনের মতো আমি আর নীলা কাজ করতে চলে আসলাম। এদিকে জয়ও গোপের সাথে দেখা করতে গেল। জয় বলল কি হলো, আজকে এত ইমার্জেন্সি ডেকেছো কেন? মারিয়া বলল বাবা আমার বিয়ে নিয়ে বাসায় আলোচনা করছে। জয় বলল হোয়াট, কি বলো? মারিয়া বলল তুমি কিছু একটা করো, না হলে অন্য ছেলেকে আমি মানতে পারবো না। জয় বলল আচ্ছা আমি বাবা মাকে কালকে তোমাদের বাসায় পাঠাবো। মারিয়া বলল আচ্ছা বাবু। জয় বলল আমি বলছি না এগুলো আমার ভালো লাগে না, আমার নাম আছে না। মারিয়া বলল আচ্ছা। পরের দিন নীলা অফিসে আসলো না, আমি আর জয় গেলাম না অফিসে। আজকে জয়ের বাবা অফিসে গেলেন। দুপুরের দিকে কিছু মার্কেট করে আমি এবং জয় রওনা দিলাম নীলাদের বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছে যখন কলিং বেল দিলাম, নীলার ছোট ভাই বলল ভাইয়া কেমন আছেন? আমি বললাম ভালো আছি, তুমি কেমন আছো? নীলার ছোট ভাই বলল ভালো। আন্টি আর নীলা এসে আমাদের সুপার রুমে নিয়ে গেল। আমি এবং জয় বসেছিলাম। ছেলেপক্ষ আসবে আরো পরে, তাই আমাকে আর জয়কে দুপুরের খাবার দিল। আমরা দুজনেই খেয়ে নিলাম। বিকেলে নীলাদের বাসায় কলিং বেল বাজলো। নীলার মা গেটটা খুলে দিলেন। আমি আর জয় বসে আছি, নীলা অন্য রুমে। যখন ছেলেপক্ষরা বসবে তখন আমি বললাম কিরে তুই এখানে? ছেলেটা বলল কিন্তু তুই এখানে কি করিস? আই বুকে আই, কতদিন দেখি না তোরে, কেমন আছস? আমি বললাম ভালো, কিন্তু তুই এখানে কি করস? ছেলেটা বলল আমার জন্য মেয়ে দেখতে আসছে আর আমি আসবো না, তুই এখানে কেন? আমি বললাম ও তাহলে তুই? আর হ্যাঁ আমি জয়দের কোম্পানির ম্যানেজার, আর ও হচ্ছে জয় আমার বেস্ট ফ্রেন্ড। নীলার সাথে আমার একটা ঘটনাচক্রে পরিচয়, তারপর থেকে আমরা ওর ভাইয়ের মতো। নীলাকে তোর সাথে ভালো মানাবে। ও আর জয় পরিচয় হয়ে নিল। আর আপনারা বুঝছেন না এটা আবার কে? এ হলো আমার আগের ভার্সিটির ফ্রেন্ড রাফি। আর আপনাদের বলেছিলাম যে একজন তার বাবার কোম্পানিতে কাজ করবে, আর এ হচ্ছে সেই। পরিচয় পর্ব শেষ করে নীলার এক বান্ধবী নীলাকে সাজিয়ে তাদের সামনে আনলো। সবকিছু দেখে রাফির বাবা মা নীলাকে পছন্দ করলেন আর বিয়ের ডেট ফিক্স করলেন। 1 সপ্তাহ পরে ওদের বিয়ে। রাফিরা চলে গেল আর আমরাও বিদায় নিয়ে চলে আসলাম নিজ গন্তব্যে। অপরদিকে জয়ের বাবা মা মারিয়াদের বাড়িতে গেলেন। ওখানে গিয়ে কলিং বেল দেওয়ার পর বাড়ির কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। জয়ের বাবা মা বলল আসসালামু আলাইকুম। মারিয়ার বাবা বলল ওয়ালাইকুম আসসালাম। তারপর তারা জয়দের বসতে বললেন। জয় এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু মারিয়াকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ কথা বলে মারিয়াকে তার বান্ধবীরা নিয়ে আসলো। আর জয়দের মারিয়াকে আর মারিয়াকে জয়দের পছন্দ হলো। জয়ের বাবা মা বললেন বিয়েটা এখনই না হয়ে 1 মাস পরে হোক। মারিয়ার বাবা বললেন আপনারা যা বলেন। তারপর জয়রা ওখান থেকে চলে আসলেন। এই কয়দিনে নীলার জন্য মার্কেট করা হলো। 1 সপ্তাহ পরে আজকে নীলার বিয়ে। বাসা বাড়ি ভালো মতোই সাজানো হয়েছে, আর তার সাথে পুরনো ফ্রেন্ডরাও আছে। তবে অনন্যা আর লাকি আসেনি। বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলো, আর আমরা সবাই মিলে আড্ডা দিলাম। কিন্তু খুব ভালো দিতে পারিনি, কেননা বিয়ের দায়িত্ব আমার উপরে ছিল। ঠিক মতো সবকিছু গোছানো হলো। এখন আমি ওদের সাথে গেলাম না। এভাবে 2 দিন চলে গেল, আর নীলার শ্বশুর বাড়ি থেকে তাকে চাকরি করতে দিবে না, তাই সে চাকরি ছেড়ে দিল। 2 দিন পর আমার ফুফাতো ভাই আমাকে ফোন করে যা বললো তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল।
ফুফাতো ভাই বলল, মামি অনেক অসুস্থ, আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি, তুই আই, তোর ভাই একটা কাজে দেশের বাইরে গেছে, 3 দিন পরে আসবে, তাই তুই এসে দেখা কর। আমি বললাম আচ্ছা, দেখি কি করা যায়। তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আব্বু আম্মু অসুস্থ। তারপর আমার বাবা বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যাও আর তোমার সাথে আমরাও যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, আর বাবা মাও রেডি হয়ে নিলেন। গাড়ি নিয়ে রওনা হলাম গন্তব্যে। এর আগে আরাফাতকে বলেছি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দিতে, তাই সে আমার ফোনে টেক্সট করে দিল। এদিকে মাঝপথে পৌঁছালাম, তখনই জয় ফোন দিয়ে বলল, কিরে আজকে এখনো অফিসে আসলি না কেন, নাকি কোনো সমস্যা? আমি বললাম আমার আব্বু আম্মু অসুস্থ, তাই তাকে দেখতে যাচ্ছি, এখন অফিসে আসতে পারবো না আমি। জয় বলল আচ্ছা ঠিক আছে, তো কবে আসবি? আমি বললাম কালকেই জয়েন করব। জয় বলল আচ্ছা ঠিক আছে, ভালো মতো আসবি। আমি বললাম আচ্ছা। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছালাম। অপরদিকে আম্মুকে ডাক্তার বেডে শিফট করেছেন। আম্মুর তেমন কিছু হয়নি, শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমরা একজন নার্সকে জিজ্ঞাসা করলাম 309 নাম্বার রুমটা কোথায়। সে দেখিয়ে দিল, আর রুমের দরজায় গিয়ে নক করি। আমি বললাম ভিতরে আসবো? ভাবি বলল হ্যাঁ আসো। ভাবি বলল তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আরাফাত বলল তুমি আসবে, তবে তার সাথে এনারা দুজনকে চিনতে পারলাম না তো। আমি বললাম ওনাদের চিনতে পারবে, আগে আম্মুর জ্ঞান ফিরতে দাও, সবাইকে একত্রেই বলবো। ভাবি বলল আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আরো কিছুক্ষণ পর দেখলাম মায়ের জ্ঞান ফিরেছে, তিনি চোখ খুলে আমাকে দেখলেন। আমি বললাম কেমন আছো আম্মু? আম্মু বলল তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল, এখন সুস্থ আছি। আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না, আমিও তোকে ভুল বুঝেছিলাম। তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। আম্মু আবার বলল তোর সাথে ওনাদের তো চিনতে পারলাম না, ওনারা কে? আমি বললাম ওনারা আমার বাবা মা, আমি ওনাদের হারিয়ে যাওয়া সন্তান। কিন্তু তুমি তো বলতে আমি তোমাদের ওই সন্তান, আমি তো এটাও বুঝতে পারিনি, যদি আমি ওনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানে সবাই জানবে, আর আমিও কোনো না কোনো ভাবে জানতে পারতাম, কিন্তু তা তো হলো না। আমাকে একটু বলবে আমি আসলে ওনাদের সন্তান কিনা? আম্মু বলল তুই আমাদের সন্তান না, তবে ওনাদের সন্তান কিনা তা বলতে পারবো না। আমি বললাম তাহলে তো আমাদের আত্মীয়রাও কেউ জানে না। আম্মু বলল তারা কেউ জানে না, শুধু আমি জানতাম, আর তোর আব্বু আর তোর বড় ভাইও জানতো। আমি বললাম আচ্ছা আম্মু, সব বুঝিয়ে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু বলল তবে জানতে হলে আজ থেকে আরো 19 বছর আগে থেকে ঘুরে আসতে হবে, তবে তোকে আরো আগে থেকে বলতে হবে, আরো 14 বছর আগে, মোট 33 বছর আগে। চলুন আপনাদের 33 বছর আগে ঘুরিয়ে আনি। তখন আম্মু বলা শুরু করলেন, আরো 33 বছর আগে আমি তখন কলেজে পড়তাম, মাত্র কলেজে উঠেছি, মানে প্রথম বর্ষ। তখন একটা ছেলেকে দেখতাম আমার পিছু নিত, আবার কলেজে তাকিয়ে থাকতো, আমি কিছু বলতাম না। ছেলেটা দেখতেও সুন্দর ছিল। এভাবে চলতে থাকলো কিছুদিন। আমি ছেলেটার দিকে কিছুটা আকৃষ্ট হয়ে গিয়েছি।